আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো কোন পথে আরজিকর আন্দোলন। আপনারা জানেন যে আজকে ছাত্র সমাজের একটা নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানে আজকে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার রাজপথ, হাওড়ার বিভিন্ন রাস্তা, এবং সেই নিয়েই আজকে আলোচনা করব। এবং আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে যে অভিযোগটা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে এটা কোনো ছাত্র সমাজের আন্দোলন ছিল না, এটা আসলে একটা বিজেপির এটা আন্দোলন, বিজেপির মুখোশে আন্দোলনটা হয়েছে। তো আমরা জানার চেষ্টা করব একটা নাগরিক আন্দোলন যেটা গড়ে উঠেছিল আজকের পরে সেই নাগরিক আন্দোলনে কি কোনো ভাটা পড়বে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নাকি আরো আন্দোলন তীব্রতর হবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমার যে প্রশ্ন, আজকের যে আলোচনাটা আমি রেখেছি সেটা হলো কোন পথে আরজিকর আন্দোলন। আপনি একজন স্বনামধন্য চিকিৎসক, সবাই চেনে আপনাকে, রাজ্যে আপনি একটা পরিচিত মুখ, এবং আপনিও আন্দোলনে বরাবরই আন্দোলনে ছিলেন, জাস্টিস চেয়েছেন। কিন্তু এই যে আজকে যে নবান্ন অভিযানকে ঘিরে যে ঘটনাটা ঘটলো, এরপরে আন্দোলনের গতি প্রকৃতিটা কোন দিকে যেতে পারে, কিভাবে বিশ্লেষণ করবেন? সত্যি কথা, আরজি করে যা ঘটনাটা ঘটলো এটা একটা পৈশাচিক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। দোষীদের শাস্তি চাই, আগে দোষীরা চিহ্নিত হোক, সেটাই ঠিক মতো হয়নি। তারা চিহ্নিত হোক, তারপর তো আইনি প্রক্রিয়া আছে। দোষী সাব্যস্ত হলে তার শাস্তি আছে, এবং কঠোরতম শাস্তিটা আমি চাই একজন চিকিৎসক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে। খুব স্পষ্ট কথা, আরজিকর আন্দোলনটা রাজনীতিবিদদের কাছে চলে গেছে, রাজনৈতিক নেতাদের হাতে চলে গেছে, আর জনসাধারণের মধ্যে নেই। 14 তারিখ জনসাধারণ রাস্তায়, মহিলারা নেমেছিল রিক্লেম দ্য নাইট বলে। সেটা সত্যিকার একটা যুগান্তকারী ঘটনা, এটা তো অস্বীকার করার নেই। এবং রাজনৈতিক যাদের নীতির সব রকম রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, জনসাধারণের দ্বারা পরিচালিত হয়েছিল ওই আন্দোলনটা। কিন্তু ওই আন্দোলনটা সবাই সব পুরোটা আমরা দেখতে পারিনি, আরজি করে ভাঙচুর হয়ে যাওয়াতে মিডিয়া ওইদিকে ঘুরে গেছিল। তবুও রাস্তায় মহিলারা যেভাবে নেমে সাক্ষ্য দিয়েছেন, মেনে নিয়েছিলাম যে প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটা জায়গায় জায়গায় ছড়াচ্ছে, এবং দাবি খুব ন্যায্য যে যেভাবে একজনকে খুন করা হলো, ধর্ষণ করা হলো, সেই তাদের শাস্তি প্রাপ্য আছে। এই যাতে শাস্তিটা হয়, সেই প্রক্রিয়াটা যাতে চলে স্বচ্ছতার সাথে, সেই দাবি নিয়ে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় কিন্তু নেমেছিলেন গর্জন করতে। সে গর্জনটা শুধু বাংলাতে নয়, বাংলা পেরিয়ে ভারতবর্ষ পেরিয়ে বিদেশেও গেছে। কিন্তু দুঃখের বিষয়, আরজি করের যত দিন যাচ্ছে, আরজি করের ঘটনাটা জনসাধারণের হাতে নেই, চলে যাচ্ছে রাজনৈতিক নেতাদের কাছে। এবং একটা দল বিভিন্ন নাটক তারা করে, এবং সেই নাট্য মঞ্চগুলো দেখলাম আজকে, যেরকম নাট্য মঞ্চটা নবান্নের দিকে ছিল, সেই নাট্য মঞ্চে বিভিন্নভাবে অভিনয়টা দেখতে পাচ্ছিলাম। সত্যিকারের অর্জুন সিং এর মতন ছাত্র, এত বড় ছাত্র দেখা যায় না, পাবলো নেরুদা পড়ে আজকে উনি আন্দোলন করতে নেমেছিলেন। তো ঘটনাটা হচ্ছে ছাত্র সমাজ, এইদিকে ছাত্রদের দেখতে পাওয়া যাচ্ছিল না, খালি বয়স্ক লোকেদের, ছাত্রদের বাবা মাকে দেখা গেছে। তো সেই জায়গায় এইরকম একটা হিপোক্রিসি দেখতে পেলাম। কিন্তু সাধারণ নিরপেক্ষ লোকের হাত থেকে, নিরপেক্ষ ওইভাবে যে ভোটাধিকার সেটা তাদের নিজস্ব নীতি, কিন্তু সাধারণভাবে তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িয়ে নেই। সেই মানুষগুলো যখন এত আন্দোলন করছিলেন, ন্যায্য দাবি তুলছিলেন, তাদের হাত থেকে কিন্তু ধীরে ধীরে চলে গেল
এই যে নাটক মঞ্চস্থ আজকে হলো, এই নাটকই চলবে আগামীকাল আবার বাংলা বন্ধ। কি কারণে? দোষীদের শাস্তি নয়। কি কারণে? কারণ আজকে পুলিশের বাড়াবাড়ির জন্য। আপনি যদি ইস্যুগুলো দেখেন, পুরোটাই রাজনৈতিক বার্তা কিন্তু দেওয়া শুরু হয়ে গেল। তো পরিষ্কার কথা, আপনার প্রশ্নের উত্তরে এটাই বলবো, খারাপ লাগছে এটা যে সাধারণ নাগরিকদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, হাইজ্যাক করা হলো এই আন্দোলনটা। এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের ন্যায্য একটা দাবি ছিল, দোষীদের শাস্তি দাও, উই ওয়ান্ট জাস্টিস, সঠিক বিচার দাও, আর সেই মহিলার যেন বিচারটা পায়, তাদের পরিবার যেন পায়। তার বাবা মার আর কেউ নেই, সে তাদের কন্যাকে হারিয়েছে, খুব খারাপ ভাবে হারিয়েছে। সেই কন্যাকে বিচার দিলেই বাবা মার শান্তি আসবে। কিন্তু এখন যা গতি প্রকৃতি দেখছি, সিবিআই কতটুকু পারবে? 90 দিন হাতে আছে, আরো 77 দিন 76 দিন হাতে আছে। এই 76 দিনে সিবিআই কি করে, কতটা পারবে, সেটা নিয়ে আমার এখন একটা সন্দেহ দানা বাঁধছে। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে একটা ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা চলছে, কে কত বড় আন্দোলন করতে পারে? ফলে এখানে বিজেপি আগাম ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করলো এই আন্দোলন। দেখুন, একটা কথা ডিফেন্সিভে আছে হচ্ছে তৃণমূল। এখন দুটো দলের মধ্যে কিন্তু লড়াইটা চলছে। এক সিপিএম এর মধ্যে, সিপিএম শূন্য থেকে কতটা উঠতে পারে সেটা বিষয়। কারণ সিপিএম এর বেশিরভাগ ক্ষেত্রে সিপিএম কিন্তু তাদের জমিটা হারিয়ে ফেলেছে বেশিরভাগ জায়গা থেকে। আর বিজেপি কিছু সিট পেয়েছে, তারা চেষ্টা করবে আরো আন্দোলনটাকে বাড়িয়ে তুলতে, আরো অগ্রণী ভূমিকা পালন করতে। লড়াইটা দুই বিরোধী রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু সংখ্যায় বিরোধী হিসেবে আপনি বিজেপিকেই চিহ্নিত করতে পারবেন। তারা আন্দোলনটা করছে, কিন্তু কিছু ক্ষেত্রে এত অতি অভিনয় করে ফেলছেন, সেটা কিন্তু হাসির পাত্র হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু বিভিন্ন হিপোক্রেসিটা কিরকম দেখুন। আজ জয় বাংলা নিয়ে বিজেপির সব থেকে বেশি আপত্তি বাংলাদেশের স্লোগান বলে। তারা পড়াশোনাটাও করেনি, যেটা নজরুল ইসলামের লেখা একটা কবিতা থেকে নেওয়া। এরপর তারা নিজেরাই এক দফা এক দাবি ওই নিয়ে তারা আজকে যে বাংলাদেশের থেকে স্লোগানটা ধার করে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে বিজেপি কিন্তু লড়ছে। এই বাংলাদেশকে প্রতিনিয়ত গালাগাল দেয়, এই কারণ সেখানে ধর্মের উস্কানিটা আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে যেভাবে পুলিশকে দেখা গেল, যে ভূমিকায়, পুলিশের ভূমিকা নিয়ে আজকে কি বলবেন আপনি? দেখুন, একটা বিষয় পরিষ্কার, পুলিশ কখনো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, আবার পুলিশ কখনো খুব নিষ্ক্রিয় থাকছে। আজকে পুলিশের ওপর ঢিল পাটকেল সব পড়েছে, পুলিশের রক্ত বেরিয়েছে, তবুও পুলিশ কিন্তু কিছু সেভাবে করেনি। করেছে, ব্যারিকেড দিয়েছে, ঠিক আছে, কিন্তু কেন জানি না আজকে মনে হচ্ছিল একটা নাটক হলো। একটা কোথাও যেন মনে হলো কিরম যেন একটা নাটকের মতন হলো। এক নাটকের মতো যে সিনেমাটা হয়েছিল, ঠিক ওইরকম নাটকের মতনই হলো। এলো বয়স্ক, সত্যি কথা, 50 ঊর্ধ্ব ছাত্রদের আমরা দেখতে পেলাম পণ্ডিত অর্জুন সিংকে, আমরা দেখতে পেলাম একজন পণ্ডিত ডায়মন্ড হারবারের এরিয়াতে থাকেন, তিনি এলেন। শুভেন্দু অধিকারী আসেননি, কিন্তু বাইরে থেকে সমর্থন দিয়েছেন। সব পুরো বিজেপি ব্যাপারটাকে খেললো। কিন্তু কোথাও পুলিশের যেটা ভূমিকা বলছেন, পুলিশের ভূমিকাটা সত্যি খুশি হতাম যদি তারা 5 দিনের মধ্যে আসল ব্যক্তিকে চিহ্নিত বা আসল ব্যক্তিকে নয়, ব্যক্তিদের। এখনো আমি বিশ্বাস করি আরজিকর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত আছে, তাদেরকে যদি চিহ্নিত করতে পারতো, কেন জানি না মনে হয় কোনো রাজনৈতিক চাপে পুলিশ কিন্তু কিছুটা সেফ খেলছিল। তারপর সিবিআই এর কাছে গেছে, এখন সিবিআই কতটা করতে পারি আমি জানি না। আচ্ছা, তাহলে বাবু, একটা বিষয় হচ্ছে যে আজকের এই আন্দোলনটাকে ছাত্র সমাজের আন্দোলন বলবেন না বিজেপির আন্দোলন বলবেন? পরিষ্কার বিজেপির আন্দোলন। ছাত্র সমাজের নাম দিয়ে, ওখানে ছাত্র সমাজ, ছাত্র বাদ দিয়ে সবাই গেছিল। ভাড়া করা কিছু লোক ভাড়াটে সৈন্য নিয়ে, বিজেপির তো এমনি ভাড়াটে সৈন্য, আর বিজেপি একটা লাইনেই খেলে, সেটা হচ্ছে ধর্মের লাইনে। সুতরাং সেখানে সেই ধর্মের লাইনেই খেলাটা খেলতে পারেনি, কিন্তু আজকে খুব স্বচ্ছতার সাথে দেখিয়েছে। কিন্তু ঘটনাটা আমাকে বলুন, আপনিও উই ওয়ান্ট জাস্টিস, আপনিও বিচার চাইছেন, আমি বিচার চাইছি, পাশের বাড়ির মানুষটাও বিচার চাইছে। সেখানে মমতা ব্যানার্জির পদত্যাগটা কি করে হবে?
2026 নির্বাচন, প্রেসিডেন্ট রুল বিজেপি ফেলবে? বিজেপি ফেলতে পারবে না এখন লোকসভা রাজ্যসভা মিলিয়ে। সেখানে বিজেপি খুব ভালো করে জানে যে সেখানে রাষ্ট্রপতি শাসনের কথা উঠলো। অশিক্ষিত লোকেদেরকে আপনি মাঠে নামিয়ে দিলে তারা এইরকমই কথা গিয়ে বলবে। তারা তো গিয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছে, তারা গিয়ে সেই চিকিৎসকের বিচারটা চাইনি। একটা কারুর মুখে থেকে ওই কথাটা শুনেছেন? শোনেননি। বিজেপির নেতা নেত্রীরা তো বলছেন যে প্রমাণ লোপাট করেছে মমতার পুলিশ। তো বেশ, কেন্দ্রীয় সরকারের হাতে তো সিবিআই আছে। সিবিআই এখন সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করবে। তো সেখানে সিবিআই চুপ করে বসে থাকছে কেন? অনেকটা দিন তো হয়ে গেল। তো আমার বক্তব্য, এবার সিবিআই কিছু বলুক কোর্টে গিয়ে আমরা কত দূর এগিয়েছি। সেই তো 5ই সেপ্টেম্বর অব্দি অপেক্ষা করতে হবে। তার আগে সিবিআই কিছু বলে দিক যে আমরা এই জায়গায় গেছি। সিবিআই চুপ করে বসে আছে, কতটা এগিয়েছি জানি না। আবার ইডি আসবে, যে লোকটা মার্ডারের বিষয়টা যাকে নিয়ে জিজ্ঞেস করার কথা, তাকে এখন অর্থনৈতিক কেলেঙ্কারির কথা করছো, কেসটা ঘুরিয়ে দিচ্ছ। তো পরিষ্কার মনে হচ্ছে কেসটা ঘুরে যাচ্ছে, কেসটা দুর্বল হয়ে যাচ্ছে। সেখানে আমরা মার্ডারের কথাটা ভুলে যাচ্ছি, মার্ডার এন্ড রেপের কথাটা ভুলে যাচ্ছি। সেখানে আমরা গিয়ে ইকোনমিক উইংকে ব্যবহার করা হচ্ছে। এটা কেন? আমার বক্তব্য স্পষ্ট, মার্ডারার গুলোকে চিহ্নিত করো, রেপিস্ট গুলোকে চিহ্নিত করো, সেটা বেশি দরকার। আর বিজেপির হাতে তো সিবিআই রয়েছে, কেন্দ্র সরকার, সেখানে চুপ করে বসে থাকলে হবে? খালি এখানে 4 দিনের কথা বলছে। কলকাতা পুলিশ মানলাম দোষ করেছে, তাহলে সিবিআই কি ভালো কাজটা করছে? এখনো পর্যন্ত তো দেখলাম না সেই কাজ। আমি তো বারবার বলছি, পোস্টমর্টম রিপোর্ট বলছে একাধিক লোক আছে ওর মধ্যে। সেই লোকগুলো কোথায়? একটা লোককে ধরে বসে আছো, একটা লোককে জিজ্ঞাসাবাদ করছো, তারপর বলছে এ চুরি করেছে, ও চুরি করেছে। এটা তো শুনতে আমরা চাইনি। আমরা তো শুনতে চাইছি কে ধর্ষণ আর কোনটা করেছিল, কারা জড়িত ছিল। মানে এখানে কত কোটি টাকা দুর্নীতি হলো, কি হলো, এটা একেবারেই যেটা বলছেন এটা গৌণ বিষয়, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে রেপ এন্ড মার্ডারটা কে করলো। নিশ্চয়ই 100 বার, এটাই তো আসল দরকার। আজকে বলুন তো, বহু অভিভাবক যাদের কন্যা আছে, তারা তাদেরকে রাত্রির বেলা কাজ করতে ভয় পাবে না? এমন একটা ঘটনা, দুর্বিষহ ঘটনা ঘটলো, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। অভিভাবকদের চিন্তাটা, তাই জন্য তারা রাস্তায় বেরিয়েছিল, এমনি বেরোয়নি। আজকে এটা একটা কারণ ছিল। কিন্তু একটা আশ্চর্যভাবে আমি বুঝতে পারছি না, আশ্চর্যজনক এটা, যেটা নিয়ে আমাদের দরকার মার্ডারটা, সেইখানে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, সেখানে গিয়ে কেসটা এখন ইকোনমিক জায়গায়, অর্থনৈতিক জায়গায় চলে গেল, অর্থনৈতিক কেলেঙ্কারির কথা এসে যাচ্ছে। এইটা শুনতে আমরা রাজি নই, সাধারণ মানুষ এটা শুনতে রাজি নই। সাধারণ মানুষ, রাজনীতিকরা কি বলে তা নিয়ে একটু শুনতে মানুষ আগ্রহী নয়। আজকে তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, বিজেপি কি বললো, সাধারণ মানুষের তাতে কিছু এসে যায় না। সাধারণ মানুষের এসে যায় আমার বাড়ির কন্যাটা, আমার বাড়ির মেয়েটা কতটা সুরক্ষিত আছে কলকাতায়, বা কতটা সুরক্ষিত আছে বাংলায়। অরিন্দম বাবু, একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে আমাদের স্টেট নিউজ দপ্তরে আজকে বেশ কিছু ফোন এসছে, যেটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে বলা হয়েছে নাগরিক সমাজের তরফ থেকে আগামীকাল মিটিং ছিল, মানে প্রতিবাদ সভা ছিল, এবং সেই প্রতিবাদ সভা যেহেতু কালকে বিজেপি একটা 12 ঘন্টার বন্ধ রেখেছে, এবং সেই বন্ধের দিনে তারা যে মিটিংটা বা প্রতিবাদ সভাটা করবে, সেই নাগরিক সমাজ তারা দুবার ভাবছে যে আমরা এই প্রতিবাদ সভাটা আগামীকাল করব কিনা। তার কারণ হচ্ছে যে আমরা যদি, তারা বলতে চাইছে, তাদের ব্যাখ্যা এটাই যে আমরা যদি কালকে আগামীকাল প্রতিবাদ সভায় বেরোই, তাহলে অন্যান্যরা ভাববে যে আমরা হয়তো বিজেপির কোনো লোক বা বিজেপির মুখোশ করে আমরা এই আন্দোলনগুলো করছি। ফলে তারা চাইছে যে তাদের যে আন্দোলনটা, বিশেষ করে আগামীকালের আন্দোলনটাকে পোস্টপন্ড করে দিতে। তার কারণ অনেক নাগরিক সমাজের অনেক মানুষ আছেন, তারা কিন্তু রাজনৈতিক ট্যাগটা নিজেদের গায়ে লাগাতে চান না, নাগরিক আন্দোলনের মতো করেই করতে চান। কিন্তু এখন অনেকে কিন্তু এই রকম ফোন কিন্তু আমাদের কাছে এসেছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব ন্যায্য দাবি নিয়ে আপনাদেরকে ভরসা করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনাদেরকে ভালোবাসে বলেই ফোনগুলো এসছে। এই কারণেই এসছে একটা ভরসা দেবার জন্য, একটা বার্তা দেবার জন্য যে বিজেপি নামক যে দলটা, সে দলটা
আজকে বাংলায় থেকে বাঙালির শত্রু এরা, কিন্তু আজকে এদের ধর্ষক আর খুনির বিচার এরা চায় না। এরা চায় আসল যে একটা রাজনীতি করে নিজের পরিচিতিটা প্রতিষ্ঠাটা করার জন্য এবং সারা বাংলাটাকে একটা বিশ্রী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। এইটাই তাদের একেবারে মোটিভ। এই মোটিভটাই অনেক সাধারণ মানুষ, নাগরিক সমাজে যারা আছেন, সাধারণ মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, তারা কেন অশিক্ষিত একটি দলের কাছে মাথা নোয়াবে, কেন তাদের শরিক হবে? সেই জন্যই নাগরিক সমাজ যে কথাটা বলেছেন, আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত। শুধু নাগরিক সমাজ না, আগামীকাল বোধহয় ডাক্তারদেরও একটা মিছিল ছিল, সেটা সিবিআই যেখানে দপ্তরটা, সিজিও কমপ্লেক্স, সেখানে যাওয়ার কথা ছিল, বা একটা অন্য জায়গাও মিছিল ছিল, সেই মিছিলগুলো কিন্তু ক্যান্সেল করেছে যতদূর শুনেছি। কেন যাবে? তাহলে তো ডাক্তাররাও চিহ্নিত হয়ে যাবে বিজেপির সাথে আছে। শিক্ষিত বাঙালি, বাংলার মানুষ যারা সংস্কৃতি আছে, আপনিও একজন, তার মধ্যে বিভিন্ন মানুষ আছেন, তারা কখনো বিজেপির রাজনীতির শরিক হবে না। এটা কিন্তু বাংলা অনেকবার বলে দিয়েছে, বাংলা বলেও দেবে আগামী দিনে। অরিন্দম বাবু, এই আপনাকে নিয়ে এই যে লাইভ অনুষ্ঠানটা আমরা করছি, এর আগে 8:30 থেকে আমাদের একটা লাইভ অনুষ্ঠান ছিল। সেই লাইভ অনুষ্ঠানের যে প্যানেলে যিনি ছিলেন সিপিএম এর নেতা, তিনি সুমিত বিশ্বাস, তিনি অভিযোগ করছেন যে এই আন্দোলনটা, এই 27 তারিখের এই আন্দোলনটা করার ফলে বিজেপি আরো মানে এই ঘটনায়, আরজিকর কাণ্ডে এই ঘটনায় আরো সুবিধা করে দিল তৃণমূলকে। তৃণমূলের এখন অনেকটাই সুবিধা হবে, অনেকটাই অক্সিজেন জুগিয়ে দিল, যেটা নাগরিক আন্দোলনকে, যেটা সমস্ত দেশ, সমস্ত রাষ্ট্রই কিন্তু ভয় পায় নাগরিক আন্দোলনকে। কারণ ইতিহাস বলে যে পৃথিবীর ইতিহাসে যখন নাগরিক আন্দোলন ঘটেছে, সেই আন্দোলনকে কিন্তু রোখা যায়নি, খুব কম। তা আমার প্রশ্ন হচ্ছে যে এরপর থেকে কি সত্যি কিছুটা হলেও কি তৃণমূল একটা অক্সিজেন পেল, একটু হলেও কি অক্সিজেন পেল? দেখুন, যে প্রেসারে তৃণমূল ছিল সেই প্রেসারটা খানিকটা রিলিফ কিন্তু তৃণমূল হয়ে গেছে। সিবিআই নিয়ে লোকে ভাবছে যে তৃণমূলের প্রথম রিলিফটাই হয়েছিল সিবিআই যেদিন হাতে নিয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যখন বিষয়টাকে ঘোলাটে করে দিচ্ছিল, ঘোলা জলে মাছ ধরেছে তারা, তখন তৃণমূলের পক্ষে এটা সুবিধা হয়ে যায়। যখন আপনি এখন তৃতীয়ত যেটা হচ্ছে, বিজেপি এসে বিষয়টাকে আরো সহজ করে দিল। কারণ আজকে যে আরজিকরের মামলা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছিল, কিন্তু তাদের দাবি অন্য ছিল। তো পরিষ্কার কথা, আপনি ঠান্ডা মাথায় যদি ভাবেন, ইস্যুগুলোকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বিজেপি, তো বিজেপি এই কাজটা করে শুরু করে দিল। সিপিএম হয়তো তারাও চেষ্টা করবে রাজনৈতিক জমি ফেরত পাওয়ার, কিন্তু সিপিএম এর এখন শক্তিটা কম, তাদের সংখ্যাটাও কম। কিন্তু আজকে মিছিলে আমি এইটুকু, দেখুন আমি সিপিএম নই, আমি সিপিএম এর কে অনেক সময় সমালোচনা করেছি, কিন্তু সিপিএম এর লোকজন আজকে মিছিলে যায়নি এইটুকু বলতে পারি। কারণ তাদের কথাবার্তা একটু আলাদা। এরা ভাড়া করা কিছু লোক ঢুকেছিল, আর কিছু নয়, ছাত্র সমাজ ছিল না। আচ্ছা, তাহলে এখানে বিজেপির কি কি উইংস থাকতে পারে বলে মনে হচ্ছে? কোন কোন উইংস, মানে তাদের দলের? দেখুন, বিজেপি লুকিয়ে চুরিয়ে বিজেপির সমর্থন তো কলকাতায় শূন্য। দু একটা জায়গায় তারা ভোট বেশি পেয়েছে, কিন্তু 3টে মাত্র বোধহয় বিজেপির কর্পোরেশন বা মিউনিসিপ্যাল সিট। বিজেপি যা করেছে বেশিরভাগটাই উত্তরবঙ্গ থেকে, সেই কারণেই উত্তরবঙ্গটা ভাগ করার তাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু যেভাবে আন্দোলন বিভিন্ন ভাবে হয়েছে, বিভিন্ন লোকে করেছে, সেই আন্দোলনে দেখেছি এবার করতে গেলে ওইখান থেকেও শূন্য হতে থাকবে, কারণ ওখানকার বাঙালিরাও খেপবে। তো ঘটনাটা হচ্ছে, বিজেপি এটা কিন্তু যেভাবে করছে নিজেদের জন্যই, কিন্তু একটা কথা তৃণমূলকে একটু সুবিধা জায়গায় ফেলে দিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ তৃণমূলের যে প্রেশারটা ছিল, সাধারণ মানুষ যখন খেপে যায় না, তখন কিন্তু মানুষ তখন বদলে ফেলে। একটা কথা বলি, সিপিএম একটা কথা বলতো, বামফ্রন্টের বিকল্প উন্নতর বামফ্রন্ট, কিন্তু এই উন্নতর বামফ্রন্ট কিন্তু একবার 2011 শেষ হয়ে গেল। কারণ সেদিন মানুষকে রিগিং এর ভয় মানুষ পায়নি, বুলেটের ভয় মানুষ পায়নি, মানুষ উল্টে দিয়েছিল, রাস্তায় নেমে লাইন দিয়ে ভোট দিয়ে মানুষের পাল্টে গেল দল। সেই জায়গায় কোনো মানুষকে সহজভাবে নিলে হবে না,
জনসাধারণকে কিন্তু আত্মবিশ্বাসে নিয়ে আসতে হবে। এই আত্মবিশ্বাস ফিরে পেলেই তাহলেই সাধারণ মানুষ মানে দু হাত তুলে আশীর্বাদ করবে। নয়তো এই যে আজকে তো এক্সাম ছিল, এই এক্সামের দিনে এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে সমর্থন করা বিজেপির, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পরীক্ষা বুঝলে যদি বিজেপি বুঝে যেত, বিজেপি পার্টিটাই তো আমি বারবার বলি এটা অশিক্ষিতদের দল। তারা শিক্ষিত লোকের কথা কি করে বুঝবে, তারা শিক্ষার কথা কি করে বুঝবে যারা মোগলের হিস্ট্রি বাদ দিয়ে দিচ্ছে? আরে সারা ভারতবর্ষে মোগলদের যদি হিস্ট্রি বাদ দিয়ে দিই তাহলে আমি হিস্ট্রিটা কি শিখলাম? গান্ধীর কথা পারলে বাদ দিয়ে দেয়। এই তো ঘটনা, এই তো হচ্ছে এদের শিক্ষা। ঘটনাটা হচ্ছে তাদের কাছ থেকে আমরা আর বাড়তি কি আশা করতে পারি? সুতরাং কতগুলো একগুচ্ছ অশিক্ষিত লোকেদের ভিড় হয়েছে বিধানসভায়। সেই অশিক্ষিত হয়তো তারা নামে কেউ প্রফেসর, কেউ ডক্টরেট হয়েছে, ওই একটা দুটো আছে ছিটকে বেরিয়ে গেছে, তো বাকিরা তাই, বাকিরা ওরকমই। এই রাস্তায় যারা আজকে গেছিল তাদেরই লেভেল। ওই জন্য বললাম তো, পন্ডিত অর্জুন সিংও আজকে পাবলো নেরুদা পড়েছিল, হয়তো রোজা লাক্সেমবার্গ পড়ে আজকে ঢুকেছিল, একটু পড়াশুনো করে ঢুকেছিল আন্দোলন করতে, রেভলিউশন, বলশেভিক একটা রেভলিউশন করতে নেমেছিল। কিন্তু আদপে একটা নাটক হয়েছিল, ওই নাটকটা নবান্নে, নাটকটা মঞ্চস্থ হয়েছিল নবান্নে। এই যে 27 তারিখের পর, অর্থাৎ আজকে 27 তারিখ, 27 আগস্ট, এর পর থেকে আন্দোলনটা কি আরো তীব্রতর হবে নাকি কমবে, কোনটা? দেখুন চিকিৎসক, একটা কথা আমাকে আপনাকে বাস্তবটা বুঝতে হবে। রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বেশি চিৎকার করেও কিন্তু লাভ হবে না। আমিও মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমারও মুখ্যমন্ত্রী, হালিম সাহেবেরও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, আপনি এবার জুনিয়র ডাক্তারদের সাথে সরাসরি কথা বলুন। কথা বলে তাদেরকে বলুন কাজে ফিরে যেতে। সাধারণ মানুষ কিন্তু অসুবিধায় পড়ছে, সারা বাংলায় কিন্তু এরকম একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যতই বলুক সবাই আমরা কাজ করছি, সেরকম হচ্ছে নয়, সে ঠিক সেভাবে হচ্ছে না। সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে, বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি, কারণ সারা বাংলায় আমার রোগী আছে। কিন্তু একটা কথা বলছি, এই জায়গাটা সমস্যার সমাধান করুন। সেন্ট্রাল ফোর্স এখন আরজি করে আছে, তাদের সিকিউরিটি কিভাবে, আর কি লাগবে তাদের সাথে কথা বলুন। আর তার সাথে তদন্ত চলছে। কিন্তু একটা কথা হালিম সাহেব আপনাকে আমি খুব স্পষ্ট বলছি, উই ওয়ান্ট জাস্টিস। কোর্ট শুনবে না। কোর্টের যিনি জাজ, তিনি আগে দোষীদের সাব্যস্ত করে তিনি কাগজ দেখবেন, ডকুমেন্টস এর উপর ভিত্তি করে কিন্তু একটা রায়দান হয়। রায়দানটা কিন্তু মানুষের গলায় বা মানুষের ইমোশন, মানুষের কি ভাবছে সেটা নিয়ে কিন্তু রায়দান হয় না। রায়দান কাগজের উপর। কিন্তু মানুষের আন্দোলনের উপর তারপরে যে মিডিয়া ট্রায়ালটা হয়, সেই মিডিয়া ট্রায়ালে তো অনেক সময় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়, কারণ ধর্ষণ অনেক জায়গাতে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে ধর্ষণ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু সব ধর্ষণ তো এইভাবে মিডিয়া কভারেজ পায় না। একটা দুটো যেগুলি পায় সেইগুলো থেকেই একটা দৃষ্টান্তমূলক, যখন নাগরিক সমাজ যখন তার আন্দোলন করে, যেমন ধনঞ্জয়ের ক্ষেত্রে হয়েছিল, বিশাল তখন মানুষ একটা আন্দোলন করেছিল, মিডিয়া কভারেজ, ব্যাপক মিডিয়া কভারেজ ছিল, ফলে তারপরে বিচার ব্যবস্থা একটা প্রভাবিত হয়ে একটা তারা পদক্ষেপ নেয়। আমরা যতই আমরা বলি না কেন, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে যে বিচার ব্যবস্থা মানে মিডিয়ার দ্বারা অনেক সময় প্রভাবিত হয়। এত আন্দোলন, এত কিছু হচ্ছে, দেশে তো আরো অনেক রেপ হচ্ছে, তাহলে এটাকে নিয়ে কেন এত বেশি আন্দোলনটা হচ্ছে? কারণ মিডিয়া কভারেজটা বেশি পাচ্ছে, এবং সেই জন্যই তো দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তখন দোষীরা অনেক সময় ভয় পায়। আচ্ছা, মানে আপনার উত্তরটা এক বাক্যে দেওয়া যাবে না, এটা দুভাগে ভাগ করতে হবে। এক হচ্ছে আপনি ধনঞ্জয়ের ক্ষেত্রে বলেছেন, ধনঞ্জয়ের ক্ষেত্রটা একটা গরিব মানুষকে অত্যাচার করে বিভিন্ন ভাবে, যেভাবে আপনি গরিব মানুষকে দুটো থাপ্পড় মেরে, মার মেরে আপনি কিন্তু তার মুখ থেকে কিছু বার করে আনতে পারবেন। পুলিশের যে রোলটা ছিল সেটা খুব একটা নিউট্রাল ছিল না। পরিষ্কার কথা, এটা বারবার কিন্তু প্রমাণিত এখন হচ্ছে এতদিন পরে যে ওটা একটা অনার কিলিং ছিল, ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছিল। কিন্তু আপনি খেয়াল করুন, মামলাটা যখন চলছে, একজন বিচারপতি কিন্তু মামলাটা ঠিক মতো শুনে স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি বিচারপতি নীরেন মিত্র, হাইকোর্টের বিচারপতি নীরেন মিত্র কিন্তু স্থগিতাদেশ দিয়েছিলেন।
তো কারণ নীরেন মিত্রর কিছু জায়গায় সন্দেহ হয়েছিল, কিন্তু তারপরে বিচারপতিরা কি কি বুঝলেন, ওই করলেন একাধারে একটা গরিব মানুষকে আমরা যা খুশি করতে পারি। এখনো ভারতবর্ষের গরিব মানুষের জন্য চোখ বাঁধা নয়, আইনের চোখ বাঁধা থাকে, কিন্তু গরিব মানুষদের জন্য নয়, সেটা কিন্তু খুব স্পষ্ট করেই বলছি। কিন্তু একই সাথে আপনি খেয়াল রাখুন, মিডিয়া ট্রায়াল কখন হয়েছিল, বুদ্ধদেব বাবু তখন রাস্তায় নেমে পড়লেন, বুদ্ধদেব বাবু জায়াও রাস্তায় নেমে পড়লেন, বুদ্ধদেব বাবু এবং রূপা গাঙ্গুলি আজকে যিনি বিজেপিতে আছেন তিনি গলা ফাটিয়ে দিলেন। আমার খারাপটা গুজরাটি কমিউনিটি তারাও রাস্তায় নেমে পড়লো। এই গুজরাটি কমিউনিটি কিন্তু গোদ্রায় যখন বাচ্চা ছেলেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, গুজরাটি কমিউনিটি কিন্তু কলকাতায় কেউ নামেনি এর প্রতিবাদে। সুতরাং সেইখানে কমিউনিটিকে খুশি করতে গিয়ে বুদ্ধদেব বাবু তখন যা করেছিলেন সেটা সেটা কিন্তু বুদ্ধদেব বাবু এবং তার স্ত্রী সেটা কিন্তু মানে ক্ষমা করা যায় না। একটা বাঙালি ছেলে এরকম ভাবে ফাঁসিতে দেওয়া হলো একটা অনার কিলিং এর জন্য। এবার আপনাকে বলি, ধনঞ্জয়ের যে ঘটনাটা, সেটা কিন্তু পাবলিসিটিটা পেয়েছিল যেদিন ফাইনাল একটা জায়গায় এসেছিল ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দেওয়া হবে, তারপরে প্রেসিডেন্টও পার্ডন করেনি, সেটা একটা ঘটনা। তার মধ্যে ধনঞ্জয়ের কেসের মধ্যে যে প্রচুর লুপহোল ছিল সেই ঘটনাতে কিন্তু এত আলোচনা হয়নি, একমাত্র নীরেন মিত্রর যেখানে স্থগিতাদেশ দেওয়া ছাড়া। এইবার বলি, এবার তো এটা মিটে গেল, এইবার যেটা হচ্ছে এখানে আসো বেশি আলোচিত হচ্ছে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় সে ভেতরকার কিছু খবর জেনে ফেলেছিল বলে তাকে খুন করা, পরিকল্পিত একটা খুন করা হলো, ধর্ষণ করা হলো। ধর্ষণ করা হয়েছিল তাকে শিক্ষা দেওয়ার জন্য, আর খুন করা হয়েছিল যাতে মুখ একেবারে চিরকালের জন্য যাতে বুঝে যায়, মুখটা সে আর মুখ খুলতে না পারে। পরিষ্কার কথা, এটাকে আমি একবারও স্পোরাডিক বলবো না, এটা একটা পরিকল্পিত খুন। ঠিক মতো যদি তদন্ত হয় একাধিক লোকের যোগাযোগ এই কেসের সাথে থাকবে, আছে, এটা পরিষ্কার। আচ্ছা, আগামী দিনের এই যে বাংলা বন্ধ, এই বাংলা বন্ধকে সফল করতে বিজেপির কি ধরনের মানে তারা যে পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন? একদিকে বিজেপি বলছে, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল দেখা যাচ্ছে তৃণমূল মানে রাজ্য সরকার বলছে যে সবকিছু খোলা থাকবে, অন্যদিকে বিজেপি বলছে খোলা থাকবে না, বন্ধ রাখতে হবে সবকিছু। তাহলে এই টানাপোড়েনে পড়ে যারা সরকারি কর্মচারী তারা কি করবেন, বা সাধারণ নাগরিক কালকে বেরোবেন কিনা, মানে কি আন্দাজ করতে পারছেন আপনি? কারণ এই বাংলায় যথেষ্ট শক্তিশালী বিজেপি এই মুহূর্তে বলা যায়, প্রধান বিরোধী দল। তাহলে তো বিজেপিও তো ছেড়ে কথা বলবে না, তাহলে আগামীকাল তারা মানে কি ধরনের ঘটনা ঘটতে পারে? দেখুন, শক্তি প্রদর্শন আপনি কিভাবে করবেন? বিজেপি আপনি ভাবছেন গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে? একেবারেই না। এইবার নির্বাচনে হেরে গেছে বলে আপনি প্রধানমন্ত্রীর কোনো আওয়াজ শুনছেন না, বা তার পাশে যে স্থূলতা যারা আছে তার কথা শুনছেন না বেশি, কারণ মানুষ ধাক্কা দিয়েছে যে একদম চুপ করে বসে থাকো। অনেক গল্প তোমাদের শুনেছি, রুটি কাপড়া মকান দাও তাহলে কিন্তু আমরা শুনবো, যেটা করতে পারোনি। ওই 400 পার চলে গেছে, উড়ে গেছে, এরপরের বার 400 কেন, এরপরের বার 100 নিচে চলে যাবে, অসম্ভব কিছু না। ধর্মের নামে বারবার দোহাই দিয়ে আপনি মানুষকে খুশি করতে পারবেন না। বিজেপি কোথায় শক্তিশালী? কয়েকটা সিট পেয়েছে, 70টা বোধহয় আছে, এখন 71টা মতন আছে। কোথায় আছে? কি করবে? ওই উত্তরবঙ্গের কিছু জায়গায় বনটা করবে, সেখানে একটু শক্তিশালী। কলকাতায় সেটা সম্ভব নয়, দু একটা ঢিল মারবে, দু একটা স্লোগান দেবে, আর মাঝে মাঝে একটা স্লোগান ওদের আছে, ফাঁকা মাঠে হাওয়ায় জয় শ্রীরাম, মানে রামচন্দ্র চলে আসেন ওদের কথায়। এটা তো ঘটনা। তো ব্যাপারটা এই ছাড়া আর ওদের আছেটা কি? কটা শিক্ষিত লোক আছে, পড়াশুনো জানা লোক আছে যারা আলোচনা করবে? ওই জন্য বন ডাকতে হয়। বন দেখে আপনি প্রতিবাদ করুন না, এই বিষয়টা তুলুন না, এই বিষয়টা আরো সিবিআই কে জোর দিন না, তাহলে লাভ হবে। সেখানে না করে একটা বন ডাকছো, বন দেখে আমাদের লাভটা কি? সাধারণ মানুষের ক্ষতি করছো, যারা দিনাদা দিন খায় তাদের ক্ষতি করছো, তাদের ব্যবসা শেষ করছো। সেটা নর্থ বেঙ্গলে দেখবেন একটু ঝামেলা হবে, আর এইসব জায়গায় ওই হাজরার মোড় আর আমাদের উত্তর কলকাতায় তো আছে অনেক রাম ভক্তরা আছেন, হনুমান ভক্তরা আছেন, তারা একটু ল্যাগ নাড়াতে আসবে, একটু সমর্থন করবে, কিন্তু ওইটুকু ছাড়া বাংলায় মনে হয় না কলকাতার উপর বিরাট কিছু প্রভাব পড়বে। আচ্ছা, তাহলে আগামীকাল আপনি যেটা বলছেন যে চিকিৎসকদের একটা প্রতিবাদ সভা ছিল, তারাও হয়তো ক্যান্সেল করছেন,
কিন্তু এটা কোন, মানে আপনি যদি জেনে থাকেন, মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে তারা এই সিদ্ধান্তটা নিতে চাইছেন? আমি এখনো না 100% সঠিক বলছি এরম না, আচ্ছা শুনেছি আচ্ছা। শুনেছি কিন্তু একটা কথা চিকিৎসকদেরও এক শ্রেণী বলে লাভ নেই। হুম হালিম সাহেব পরিষ্কার হুম কথা, নিজে চিকিৎসক, একটা হুম কথা বলে দিচ্ছি, হুম এক শ্রেণী চিকিৎসক কিন্তু বিজেপি হয়ে গেছে। আচ্ছা তারা কিন্তু বিজেপির আইডিওলজি নিয়ে হয়নি, তারা একটা কারণেই হয়েছে, বিজেপির হিন্দুত্ববাদীতে, যেটা আচ্ছা অন্য সাধারণ মানুষও হয়েছে। আচ্ছা। আবার তাহলে সিপিএম। তাহলে হ্যাঁ, এই আরজি করের আজকে যে মিডিয়া কভারেজ নিয়ে, যেহেতু আপনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে বসেন, তাদের টক শোতে বসেন, তো আমার প্রশ্ন হচ্ছে আজকে মিডিয়ার ভূমিকা নিয়ে কি বলবেন আজকের এই দেখুন, আন্দোলনে? মিডিয়া খবর করছে, মিডিয়া মানুষকে বক্তব্যগুলো নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এটাও কথা, মিডিয়া কিন্তু এটা চিরকালীন করতে পারবে না। একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু মিডিয়াকে ছুটতে হয়, কারণ মানুষ বোর হয়ে যাবে, তখন মিডিয়া এখন আর দেখবে না। মিডিয়ার একটা টিআরপি বলে বিষয় থাকে, কতদিন আপনি এক ইস্যু নিয়ে বারবার চালাবেন, রেকর্ড বাজাতে পারবেন না। মিডিয়া এরপরে একটা ইস্যু পেলে, আরেকটা কথা, হুম মিডিয়া চিকিৎসকদের যথেষ্ট সমর্থন করেছে, তাদের পাশে ছিল, কিন্তু সাধারণ মানুষ যখন ভুগতে থাকবে, একটা হাসপাতালে 40,000 করে ফুটফল হয়, প্রায় 40,000 ধরুন আরজি করে হয়, সেখানে সাধারণ মানুষ যখন ভুগতে থাকবে, এরপর কিন্তু মিডিয়া সাধারণ মানুষের দিকে চলে যাবে, এটাও ঘটনা। সেখানে চিকিৎসকদের কিন্তু এই বিষয়টা ভাবার কথা, তখন মিডিয়াকে পাশে পাবেন না। কারণ চিকিৎসকদের মধ্যে মুশকিল হচ্ছে, চিকিৎসক মধ্যে এক হচ্ছে ইউনিটিটা নেই, যেটা আচ্ছা সিপিএম ভেঙেছিল 84 সালে, বামপন্থী আছে, এসইউসিআই আছে, কিন্তু একটা কথা, জুনিয়র ডাক্তারদের এবার কিন্তু ভাবার সময় এসছে যে এবার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কর্মবিরতি উঠিয়ে নেওয়া। কারণ সেন্ট্রাল ফোর্স আছে, আরো সুরক্ষার কি কি লাগবে তারা স্পষ্ট করে বলুক, কর্মবিরতি চালিয়ে গেলে কিন্তু লাভ হবে না। সিবিআই এর হাতে মামলা, সিবিআই আপনার আমাকে কথা শুনবে না, সিবিআই এভিডেন্স দেখবে, সিবিআই জবাবদিহি করবে সুপ্রিম কোর্টের কাছে। এইবার সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা, আর তারপর হচ্ছে যদি আরো দোষীদের ধরতে পারে, সেটা নিশ্চয়ই একটা ভালো হবে, ভালো বিষয় থাকবে। তারপর আইনি প্রক্রিয়া। আমাদের স্লোগানিয়ারিং, আমাদের সেন্টিমেন্টের ওপর আদালত কাজ করে না, এটা আমাদের মানতেই হবে। এই বিষয়টাকে যেন সবাই ভাবতে শুরু করে যে রাজনৈতিক দলের পাল্লায় পড়ে লাভ নেই, ওদের ফাঁদে পা ফেলে লাভ নেই। আমাদের স্থির হয়ে আমাদের দাবিটা আমরা তুলে যাই, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বললেই তো আর জাস্টিস এসে যাবে না। কোর্ট কাজ করে কাগজের ভিত্তিতে, সেই কাগজের ভিত্তিতেই তো যদি লুফল থাকে তাহলে তো দোষীরা বেরিয়ে আসবে, কারণ ঠান্ডা মাথার বদমাইশরা এর মধ্যে আছে, তারা ভালো ভালো উকিল ঠিক করতে পারবে, তাদের পয়সাও আছে। তো সেই জায়গা থেকে মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে, সিবিআই এর উপর ভরসা রেখে একটা চাপ সিবিআই এর উপর নিশ্চয়ই করা, কিন্তু সিবিআই কে চাপ দিলেও লাভ হবে না, কারণ সুপ্রিম কোর্ট সুও মোটো করে রেখেছে, এটাও একটা সমস্যা। বুঝতে পেরেছি। অরিন্দমবাবু, আমাদের অনুষ্ঠান আমরা শেষ করে দেব, কিন্তু তার আমার শেষ প্রশ্ন আপনাকে, যেটা হচ্ছে প্রথম থেকেই একটা রাজ্যবাসী কেন দেশবাসী এবং দেশের বাইরেও যারা আছেন তাদেরও একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ধর্ষক শুধু কি একজনই নাকি আরো অনেকে এর সঙ্গে যুক্ত আছেন? এইটা আপনার ব্যক্তিগত অভিমতটা কি? আপনি যেভাবে এতদিন ধরে খোঁজ খবর নিচ্ছেন, ঘটনার উপর মানে পর্যবেক্ষণ করছেন পুরো ঘটনাটা, তাতে আপনার কি মনে হয় যে শুধু কি সঞ্জয় নাকি এর পিছনে আরো অনেকেই আছে? দেখুন, পোস্টমর্টম রিপোর্টটা আমি দেখেছি হালিম সাহেব, আচ্ছা পোস্টমর্টমটা রিপোর্টটা দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না একা সঞ্জয় ফু আচ্ছা দিলে যে উড়ে যায় সে একা করেছে, আচ্ছা এর মধ্যে অনেকজন আছে। কিন্তু একটা কথা, এত ভুলভাল হোয়াটসঅ্যাপ বার্তা এসেছে না, এটা ঘেঁটে দিয়েছে। আর আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে, আমি কালকে একটা জিনিস দেখছিলাম, আরজি করে কিছু জুনিয়র ডাক্তার বলেছে, সেটা সামনাসামনি না, ওই একটা চ্যানেলে দেখছিলাম যে আসল দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আরে যদি তোরা জানিসই, যদি তোমরা জানো, তুমি কেন সিবিআই এর কাছে শেয়ার করছো না, মিডিয়ার কাছে বলছো কেন? যাও সিবিআই এর কাছে গিয়ে একবার একটা সময় নিয়ে কথা বলো, গিয়ে পরিষ্কার বলো সিবিআই কে যে এই এদের আমরা সন্দেহ করছি, আপনারা এদেরকে প্রশ্ন করুন।
না হলে বিষয়টা ঘাটবে। সেই জায়গাটাতে কেন থেমে থাকছো? একত্রিত হয়ে যদি করো, সিবিআই শুনতে বাধ্য, সিবিআই তোমাদের সময় দেবে, সিবিআই তোমাকে তাড়িয়ে দেবে না। এই জায়গাটা আমার আপত্তি আছে। কিন্তু একটা কথা, পোস্টমর্টম অফিসিয়াল রিপোর্টটা আমি দেখেছি, সেখানে কিন্তু একটা স্পষ্ট কথা, যেভাবে তাকে মারা হয়েছে তাতে একাধিক ব্যক্তির কিন্তু যোগ আছে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ নেই। এবং আপনি জানেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে অনেকেই সেই সেমিনার হলের ভিতর রয়েছে এবং সেখানে একটা অভিযোগ করা হচ্ছে যে এইভাবে যদি সেই সেমিনার হলে সবাই যদি ঢুকে পড়ে এবং তখন একটা প্রমাণ লোপাটে, তার যে ক্লুগুলো থাকে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা বলতে চাইছে। এই বিষয়ে একজন ডাক্তার হিসেবে কি বলবেন? সেটা কি সম্ভাবনা কতটা? সেটা দেখুন সম্ভব। আমি একদম স্পষ্ট কথা, আমি যদি একটা সিনের ওটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বা এগুলোকে নষ্ট করতে চাই, করতে পারি। এবং সেখানে একজন ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন, তাকেও যিনি সন্দীপের খুব কাছে ক্লোজ ফ্রেন্ড বলা যায়, সম্ভবত দেবাশিস বাবু, তা তিনিও সেখানে ছিলেন এবং তার উপস্থিত থাকা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে যে তিনি কেন সেখানে ছিলেন। প্রশ্ন তো থাকবেই, কারণ চাটুকার যদি হয়ে যায়, চাটুকার ভরে যায়, তাহলে তো দুঃখজনক এখানেই চিকিৎসকরা মানুষকে সেবা দান করে। আপনি এবার বলুন তো, সাধারণ মানুষ এবার চিকিৎসকের ওপর কিরম ভরসা করবে? সন্দীপ ঘোষকে দেখে, একটা চুরির সাথে সে যুক্ত আছেন, সবাই বলছে, আমি একা বলছি না, মানুষকে সে ছোট মনে করেছে, ছাত্রদের অপমান করে। এই লোকটার দুটো হাত দুটো পা, এই লোকটার শক্তিটা কোথায়? এই উৎসটা তো জানতে হবে। এর তো কোনো জায়গায় শক্তিটা আছে যে সে সবকিছু বিসর্জন দিয়ে সে এত সাহস, তার এত স্পর্ধা, এটা কোত্থেকে এসছে? কেউ তো জগিয়েছে। ঘটনাটা হচ্ছে, সিপিএম আমলে দেখুন, আমি যখন ডাক্তারি পড়ি অত্যন্ত খারাপ লাগতো, বাজে লাগতো, বিরক্ত লাগতো। যখন পরিবর্তন হয়েছিল ভেবেছিলাম হ্যাঁ, তখন আমি ডাক্তারি করি পুরোপুরি, যে হ্যাঁ সমাজে একটা পরিবর্তন আসবে, এখানে ডাক্তারের মতো কাজ করবে। এখানেও সেই সিপিএম এর দোষগুলো তৃণমূল কিন্তু নিয়ে নিল, এটা তো অস্বীকার করার নেই। ডাক্তারদের মধ্যে পলিটিক্সটা ঢুকিয়ে দিল। এই পলিটিক্সটা ঢুকিয়ে দিতে কি হলো? সেই নোংরামো, সেই 2 নম্বরী কাজগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই এই সন্দীপ ঘোষের মতো লোক কিন্তু থাকতে পারে না। যদি প্রশাসন একটু স্বচ্ছ হতো, প্রশাসন যদি সত্যি স্বচ্ছ হতো, এইখানে লাখ লাখ টাকার মামলা হতো না। ট্রান্সফার করছি লাখ টাকা খেয়ে, পরীক্ষায় পাশ করাচ্ছি লাখ টাকা খেয়ে। এগুলো তো আমরা মনে হয় লাখ না বলে কোটিতে বললেই ভালো হয়, যেভাবে দুর্নীতি হয়েছে যা শুনছি। না, যা দুর্নীতি হয়েছে এটা সাধারণ মানুষ কিন্তু, আমরা কাদের চিকিৎসক বানাবো বলুন তো? চিকিৎসক মানে তো একটা ওথ নিয়ে আমি সেবাদান করব, আমার আয় করার অধিকার আছে, অর্থ উপার্জন করার অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষকে ঠকিয়ে না, সাধারণ মানুষকে মানে লুণ্ঠন করে না। যেটা নিয়ে আমি কিন্তু বরাবর আওয়াজ তুলি, চিকিৎসক হিসেবে আওয়াজ তুলি, একাধিকবার তুলি, সেটা আপনি জানেন খুব ভালো করে। তো আমার বক্তব্য, স্বচ্ছতা রাখতে গেলে প্রশাসনকে আরো কর্তব্য পরায়ণতা দেখাতে হবে এবং এই সন্দীপ ঘোষ, সোম, এইসব কারা আছে তাদেরকে ছেটে ফেলতে হবে। তাদেরকে জায়গা দিলে হবে না, বদনাম কুড়োবো। আর সাধারণ মানুষ যদি একত্রিত হয়, সরকারকে ছুঁড়ে ফেলতে কিন্তু সময় লাগে না, এটা মাথায় রাখবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনায় ছিলাম, কোন পথে আরজিকর আন্দোলন, আর এই আলোচনায় আমার সঙ্গে ইটকে ছিলেন বিশিষ্ট চিকিৎসক এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার অরিন্দম বিশ্বাস। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।